নির্বাচন কমিশনের নিবন্ধন বিষয়টি নিয়ে আসতে চাই। নির্বাচন কমিশনের নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ 3টি নতুন রাজনৈতিক দল। দাবি ও আপত্তি নিষ্পত্তির পর দেওয়া হবে চূড়ান্ত সনদ। মোস্তফা ফিরোজ, আপনাকে দিয়ে আমি একটু শুরু করতে চাই। আমি একটু জানতে চাই, বাংলাদেশের মতো একটা ছোট দেশে এত রাজনৈতিক দল, যদিও প্রশ্নটা একটু ভিন্ন, এত ছোট দেশে এত রাজনৈতিক দলগুলো কি মানুষের জন্য কিছু করার জন্যই রাজনীতি করছে, নাকি এটা আসলে স্বার্থ হাসিলের একটা প্ল্যাটফর্ম? আমি আসলে জিনিসটা জানি না, আপনাদের কাছে একটু জানতে চাই। মোস্তফা ফিরোজ, আপনার কাছে একটু শুরুতে আসতে চাই। বাংলাদেশের জনসংখ্যার তুলনায় থাকতে পারে, সেটা সমস্যা নেই। আমি বা 2-3জন মিলে রাজনৈতিক দল করলাম, তো সেটার নিবন্ধনের বিষয়টা আমার কাছে একদম খুব অদ্ভুত লাগে। কিসের যেই সব ক্রাইটেরিয়া তারা ফিক্সড করছে, সেটাই আমার কাছে আশ্চর্য লাগে। এগুলি তো আসলে কেউ পূরণ করতে পারে না, এমনকি এনসিপিও পূরণ করতে পারছে কিনা আমার সন্দেহ হয়। এর মধ্যে দেখলাম কি রফিকুল আমিনের ডেস্টিনির আম জনতা কি জানি নামটা, সেই দলটাকে দেওয়া হয়েছে। তো সে যদি তাকে যদি দেওয়া হয়, তাহলে ওই যে তারেক আম জনতা দল ভালো ভালো কথাবার্তা বলে, খুব আম জনগণ পার্টি। যাক, আসলে সত্যি কথা বলতে কি, এখানে নিবন্ধন যতগুলো আছে প্রায় 29টা না 31টা, এগুলির মধ্যে 5-7টা 10টার বাইরে অনেকগুলি নামও এখনই জানে না, এখন তো আরো যুক্ত হচ্ছে। তো ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো অসম্মান করতে চাই না, অশ্রদ্ধা করতে চাই না, কিন্তু এই নিবন্ধন প্রক্রিয়াটা একটা হাস্যকর। এটা আসলে তুলে দিয়ে যার যার মতন করে, সে আগে তো ছিল না নিবন্ধনের নিয়ম, তো রাজনৈতিক দল গঠন করে সে 2টা রাজনৈতিক দল, 2জন মিলায় একটা দল করলো, করে ইলেকশন করলো, তো সমস্যাটা কোথায়? নির্বাচন কমিশনে তো নির্বাচন করতে গেলে তো তার যে ক্রাইটেরিয়া আছে, কি কি ক্রাইটেরিয়ায় সে করবে, তো সেটা পূরণ করবে। এতে নিবন্ধন থাকতে হবে কেন, লাইসেন্স থাকতে হবে কেন? এই লাইসেন্স থাকাটা হচ্ছে এক ধরনের ধান্দাবাজি, মতলববাজি। কারণ ওই আমার নিবন্ধন আছে, আমি একটা নিবন্ধিত দল বলে একটা সুযোগ সুবিধা পাওয়ার একটা আকাঙ্ক্ষা, তো সেই আকাঙ্ক্ষার কারণে দেখা যাচ্ছে যে কারোর বাথরুম প্রধান কার্যালয় কোথায়, সেই কোন একটা লোকে দেখা যাচ্ছে যে বাথরুমটা, টয়লেটটা সেটাই হচ্ছে প্রধান কার্যালয়, মুদির দোকান সেটা হচ্ছে প্রধান কার্যালয়। তো এই জিনিসটা রাজনীতিকে আরো নষ্ট করতেছে, এবং রাজনীতির প্রতি যে মানুষের শ্রদ্ধা সম্মান, সেটাকে নষ্ট করতেছে এই ধরনের নিবন্ধন দিয়ে। এবং আমার মনে কেউ নিবন্ধন দেওয়ার নাম করে নির্বাচন কমিশনেরও কর্মকর্তারা বেশ মজা পেয়ে গেছে, যে তাদের কাছে তদবির করে, তাদের কাছে তো এমনি তো নির্বাচন ছাড়া তো কেউ যাওয়ার কথা না, কিন্তু এই সারা বছর ব্যাপী এই নিবন্ধনের নাম করে কিছু লোক আনাগোনা করে। তো এই প্রক্রিয়াটা আমার মনে হয় তুলে দিয়ে আধুনিক যে যুগোপযোগী ব্যবস্থা আছে সেটা করা উচিত। আচ্ছা, ক্রাইটেরিয়ার বিষয় যখন আপনি বললেন, আপনার কাছে একটু জানতে চাই যে যেসব ক্রাইটেরিয়া থাকা উচিত, সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে এই দলগুলো সেই সব ক্রাইটেরিয়া মেনটেন করে আসলে নিবন্ধন পেয়েছে? এটা তো সাধারণ মানুষের জানার উপায় নেই। এইটা সাধারণ মানুষকে একেবারে ধোঁকা দেওয়া হয়। আমি নিশ্চিত যে এই ধরনের জেলা উপজেলায় কার্যালয় থাকার কথা, তার কমিটি থাকার কথা, এগুলি কোনো কিছুই নাই। এটা কি অদ্ভুত ব্যাপার! বাংলাদেশে হাতে গোনা, আমরা এটা বুঝি না যে কয়েকটা রাজনৈতিক দল ছাড়া কোন দলের কোথাও কোনো অস্তিত্ব নেই। জেলা উপজেলায় তার একটা অফিস থাকা বা পোস্টারিং থাকা, কোনো কার্যক্রম নেই। আমি সত্যি কথা বলতে কি, আমি তরুণদেরকে অশ্রদ্ধা করছি না, আমি এনসিপিরই তো দেখি না, বহু উপজেলা পর্যায়ে কোনো অস্তিত্ব দেখি না। তো সেখানে এই যে আম জনতা দল, আম জনগণ পার্টি, এইসব নাম দিয়ে যে সমস্তগুলি নিবন্ধন পাচ্ছে, এগুলি কি আসলে প্রকৃত? এখানে কত ট্রাক নাকি কাগজ নিয়ে যেতে হয়েছে এই এনসিপি কে, তো ওরাও কি এরকম ট্রাক নিয়ে গেল? এনসিপি নিয়েই কতদিন ঝুললো, যেখানে আপত্তি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারতেছে না, সেখানে এই সমস্ত অচেনা দলগুলো কিভাবে করে ফেললো, আমি তো বুঝি না। তো আমার ধারণা যে এটা একেবারে বোগাস, জনগণকে একটা ভাওতা দেয়া হচ্ছে, এবং রাজনীতির প্রতি বীতশ্রদ্ধা জাগানোর জন্য একটা ভালো একটা মৌকা হচ্ছে এই যে রাজনৈতিক দলের নিবন্ধন। জি, আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন, আলী সালামগীর। আপনার কাছে একটু আসতে চাই যে আপনার কাছেও একই বিষয়ে জানতে চাই। 3টি রাজনৈতিক দল যদি বলি, আম জনগণ পার্টি, এনসিপি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, 2টা রাজনৈতিক দল সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই, তবে এনসিপি সম্পর্কে তো আমরা বর্তমান সময়ে সবাই জানি। আপনার কাছে একটু মন্তব্য জানতে চাই নিবন্ধন নিয়ে।
আমি মোস্তাফিজুরের সঙ্গে একেবারে একমত না। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর একটা নিবন্ধন থাকা উচিত। নিবন্ধন না থাকলে যেটা হয়, ঘরে ঘরে পার্টি জন্মাবে। এখন মনে করেন রেজিস্টার্ড আছে 53 পার্টিস। তো এখন 53টির সঙ্গে এই ছয় এই তিনটা হয়তো আবার যোগ হবে নাকি, এই তিনটা সহ আমি জানি না। তার মানে আপনি চিন্তা করেন যে এখনো অনেকগুলো দল। আর তাদের যে ভাষ্য দেখলাম ইলেকশন কমিশনে, তারা বলছে যে 143টি মানে 143 এবার এই আবেদন করছিল এবং তার মধ্যে 121টিকে তারা বাছাই করেছিল এবং 22টি দলের বিষয়ে সরেজমিন তদন্ত করছে, তারা কোথায় কি আছে না আছে, এবং শেষ পর্যন্ত 3টা দলকে নির্বাচন একটা নিবন্ধন তারা পেতে যাচ্ছে। এখনো 12 তারিখ পর্যন্ত তাদের একটু শুনানি আছে। শুনানি মানে 12 তারিখ পর্যন্ত তাদের বিষয়ে কারো অভিযোগ থাকলে সেটা দেওয়ার জন্য। এই অভিযোগ নেওয়ার জন্য আমি মনে করি এটাও একটা ভালো সুযোগ। যেমন এখন যে 3টা দলকে দিয়েছে তার মধ্যে এনসিপি অবশ্যই সবাই চেনে তাদেরকে, তারা অনেক খড় পুড়িয়ে আমি বলবো যে এই অবস্থায় আছে। আরেকটা রাজনৈতিক দল সেটা হচ্ছে বাসদ মার্ক্সবাদী। এটা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। বাসদ ভেঙে তারা আলাদা হয়ে গেছিল এবং তাদেরও সংখ্যায় অনেক লোকজন আছে। সবচেয়ে ভুইফোট যেটা হচ্ছে সেটা হচ্ছে আম জনতা পার্টি নাকি আম লীগ, যেটা বানিয়েছে যে রফিকুল আমিনের। যে রফিকুল আমিন দীর্ঘদিন থেকে জেল খেটে এসেছে এবং মানুষের টাকা মেরে দিয়েছিল, লোকজনের মোট কথা পথে বসিয়েছিল অনেক লোককে। তার বিরুদ্ধে অনেক অভিযোগ, ডেস্টিনি দিয়ে সে এগুলো করেছিল। সে এসে এখন আবার একটা দল খুলে ফেলেছে এবং এই দল আবার কিভাবে রেজিস্ট্রেশন পেয়ে যায় এবং চূড়ান্ত পর্বেও চলে যায় সেটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। তার মানে কি চুরিদারি করে বিতর্কও রয়েছে ডেস্টিনি ইস্যুতে। হ্যাঁ, সেটাই বলছি। তো তার মানে কি চুরিদারি যা কিছু করে জনগণের টাকা মেরে আবার এখানে দল করব, আবার করার জন্য যে যাতে করে আমাকে আবার কেউ টাচ করতে না পারে। এবং বাংলাদেশে তো তাই হচ্ছে। আপনি যদি রাজনীতি না করেন আপনার উপর চারিদিক থেকে আঘাত আসতেছে, আর রাজনীতি করলে ও 7 খুন মাপ। আপনি এখন ডক্টর ইউনূসের সমালোচনা করেন, যৌক্তিক কিছু কথা বলেন, সেখানে কোনো আপনার বিরুদ্ধে 14 জন লেগে যাবে যে আপনি এটা বলতে পারেন না। কিন্তু এই তথাকথিত রাজনৈতিক দলের কোনো ভূমিপট নেতা যা ইচ্ছা তা বলতে পারে। তো এই যে অবাধ স্বাধীনতা সে পেয়েছে, এবং এবার যে চর্চা হয়েছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক করা প্রধান উপদেষ্টার তরফ থেকে, এদেরকে দাওয়াত দেওয়া, এগুলো তো মজা পেয়ে গেছে। মজা পাওয়ার জন্য জনসমর্থন না থাকলেও তারা ঘরে ঘরে রাজনৈতিক দল করে ফেলছে। দীপু ভাই বলছিলেন যে কারো বাথরুম, কারো অমুক। আমি একটা রিপোর্টে দেখেছিলাম 1 বিল্ডিং এ 6-7টা দল আছে। থাকতেই পারে যদি তারা সেভাবে থাকে, কিন্তু এক রুমে যদি 6-7 জনের নিবন্ধনের জন্য দরকার আবেদন থাকে, ঠিকানা একই হয়, তাহলে কিন্তু সন্দেহ জাগে। এবং রাজনৈতিক দলগুলোর এই বিষয়গুলো দেখার দায়িত্ব তো ইসি বলছে সরেজমিনে দেখছে। তারা কতটা সরেজমিনে দেখতে পারে আর কতটা আন্ডার টেবিল ডেল করে এই সমস্ত রাজনৈতিক দলকে তারা নিবন্ধন দিয়ে দেয়, বিশেষ করে আম জনতা পার্টি যেটার কথা বলছে যে সেটা তো আমার সন্দেহ হয়। এবং এখানে আরেকটা কথা হচ্ছে, আম জনতা পার্টির আরেকটা পার্টি ছিল যে এটা ছিল যে তারেক রহমান বোধহয় সম্ভবত তার নাম, সে সক্রিয়। আমি দেখছি যে সে নিজেই চাচ্ছিল আম জনতা পার্টি মনে হয়। আর রফিকুল আমিনের সেটা না হচ্ছে বাংলাদেশ আম জনগণ পার্টি। আম নিয়ে আর জনগণ নিয়ে লাগছে শুধু। তো আমার কথা হচ্ছে আম জনগণ পার্টি যদি পেতে পারে, আর বাজারে সক্রিয় একটা রাজনৈতিক দল যে তারেকের, সেটা পাতে অসুবিধা কোথায়? তাহলে সেও তো পেতে পারে। আর যদিও যেহেতু ক্রাইটেরিয়ার বিষয় রয়েছে এখানে, মানে নির্বাচন কমিশন যাদেরকে যোগ্য মনে করছে তাদেরকে তো নিবন্ধন দিচ্ছে। বলছি তার মানে আপনি স্ক্রুটিনি যখন করবেন তখন যথাযথ করবেন। আপনি বাজারে সক্রিয় যে রাজনৈতিক দলকে দেখছি সেটা না, কিন্তু ফ্যাডে আছে আর কিতাবে লিখে দিলাম, আপনাকে জমা দিলাম, টাকা দিলাম, মানে অন্যভাবে আপনি আমাকে নিবন্ধন দিয়ে দিচ্ছেন। এগুলো তো এই নিবন্ধনের আরেকটা বিষয় ক্রাইটেরিয়া তো তৈরি করা উচিত, যে ব্যক্তি এটার জন্য আবেদন করছে
যে ব্যক্তি এটা প্রেসিডেন্ট বা সেক্রেটারি, তার তার অতীত ইতিহাস কি, যে কিভাবে। আপনারা দুজনই বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সংশ্লিষ্ট বিষয় যে বিএনপি প্রার্থী তালিকায় নিয়ে স্থায়ী কমিটির সদস্য সহ বেশ কিছু হেভিওয়েট, মাদারীপুর 1 আসনে কামাল জামানের প্রার্থিতা স্থগিত, এইসব বিষয় নিয়ে তো কথা বলবই। তার আগে আমি আপনার কাছে একটু জানতে চাই যে এত আগে প্রার্থী তালিকা বিএনপি দিয়ে দিল, মানে এটাকে আপনি খুব ইতিবাচক হিসেবে দেখবেন না নেতিবাচক হিসেবে দেখবেন? মানে আসলে সুবিধাটা কি, এত আগে দেওয়ার কারণটা কি বিএনপির, আপনার কাছে কি মনে হয়? বিএনপি এটা আসলে কৌশলগতভাবে এটা দিয়েছে, কারণ এমন ভাবে জিনিসগুলি সংকটগুলো তৈরি করা হচ্ছিল, বিএনপিকে একটা উদ্দেশ্য ছিল। বিএনপি সম্ভবত এই চাপ থেকে মুক্ত হওয়ার জন্য তারা এই প্রার্থী তালিকাটা ঘোষণা করে দিচ্ছে, যাতে সারা দেশের তাদের নেতা কর্মীরা নির্বাচনের মাঠে নেমে পড়ে, সরকার এবং তার প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো যাদের ভাবে যে এখন হলো নির্বাচনটাই মুখ্য। এবং আমি মনে করি খুব কারেক্টলি বিএনপি এই কাজটা করছে, এবং সত্যি তাই, সারা দেশে একটা নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। কারণ বিএনপি যেহেতু বড় দল, তার একাধিক প্রার্থী ছিল, সুতরাং কোথাও ক্ষোভ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, কোথাও আনন্দ হচ্ছে, উচ্ছ্বাস হচ্ছে, সব নির্বাচনমুখী। এবং জামাতের আমির এসে বললো যে আমরা ফেব্রুয়ারিতে সব দলকে নিয়ে নির্বাচন করতে চাই, কিন্তু ওই দলের অন্য নেতারা কিন্তু দুদিন আগে বলছিল যে গণভোট খুব গুরুত্বপূর্ণ, জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে পারে। সেই জায়গা থেকে টার্ন করলো এনসিপি, দ্রুত গতিতে তারাও প্রার্থী তালিকা ঘোষণা করতেছে। তার মানে বিএনপি এনসিপি যখন করছে, বিশেষ করে বিএনপির এই আয়োজনটা ভালো ছিল যে অনেকগুলো রাজনৈতিক প্রশ্ন সামনে ছিল। এই যে বলটা যে আবার রাজনৈতিক দলের কোর্টে ঠেলে দিল খুব কৌশলে ইউনূস সরকার, যে তোমরা সমঝোতা করে আমাদের কাছে আসো, আমাদেরকে বলো, তাহলে আমরা করব। তো তারপর হচ্ছে গণভোট, জুলাই সনদ, এই নিয়ে যখন নাকি তর্ক বিতর্ক, তখন আসল জিনিসটা হারায় যাচ্ছিল। সেই আসল জিনিসটা কি? জাতীয় নির্বাচন। সেই জাতীয় নির্বাচনের একটা জোয়ার তুলে দিল বিএনপি এই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়ে। আমি মনে করি যে এটা খুব কৌশল হিসেবে খুব ভালো, কারণ এখন মানুষের মনোযোগটা থাকবে হচ্ছে নির্বাচনের দিকে। ফলে এই সময় গণভোট, জুলাই সনদ, এইসব এখন আর গুরুত্বপূর্ণ না। এবং কালকে থেকে দেখেন যে এই আলোচনাটাই হচ্ছে কিন্তু এই নির্বাচন নিয়ে। আজকে এনসিপিরও দেখলাম যতগুলো কথাবার্তা, নির্বাচন পরিচালনা কমিটি, তারপর 300 আসনে তাদেরও প্রার্থী দেয়াটা, সব কিন্তু নির্বাচনমুখী। কেবল মনে হচ্ছে যেন জামাত ইসলাম একটু খেয়ে গেছে, হোঁচট খেয়ে চুপ মেরে গেছে। তারপরেও তারা বলেছে যে তারা খুব শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষণা করবে। না, তারা অনানুষ্ঠানিকভাবে তারা ঠিক করে রেখেছে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি, তাদের বক্তব্য সেটাই বলে আর কি, জামায়াত। ওটাও ছিল একটা তাদের একটা নির্বাচনী নির্বাচন বলবো না, সাংগঠনিক কৌশল। ওদের তো সব ফিক্সড জিনিস, তো ওইটা করে ওরা অনেক আগেই তাদের লোকজন তাদেরকে মাঠে নামাইছে। ওটাও একটা সংগঠন এবং নির্বাচনের কৌশল। কিন্তু বিএনপির এখন নানামুখী তৎপরতা দেখে জামাত এখন বলছে যে তারা এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। চেপে বসছিল বিএনপির উপরে, সেই চাপটা অন্তত বিএনপি এখন মুক্ত হলো বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, হেভিওয়েট প্রার্থী এখনো হচ্ছে বিএনপির প্রার্থী তালিকায়, স্থায়ী কমিটির সদস্য সহ বেশ কিছু হেভিওয়েট প্রার্থী এখনো নাই, তো এই প্রসঙ্গে কিছু বলবেন? না থাকাটা তো অস্বাভাবিক কিছু না। কোন প্রার্থী আছে আসলে তো তাদের ইলেকশন করাটাই উচিত। আমি নাম বলবো না, যেমন জমিরুদ্দিন সরকারকে দেয়নি, তার ছেলেকে দিচ্ছে। এখনো কেউ কেউ যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এটাই আমার শেষ নির্বাচন, আর তার পক্ষে ফিজিক্যালি সম্ভব না। এরকম আরো অনেক আছেন, কেউ কেউ তাদের সম্ভব না। আবার কয়েকজন আছেন তারা নির্বাচন পরিচালনা করবে, তারা আসলে ওই এলাকা বেসিস তারা ওই পলিটিক্সটা করেনি, তারা ঢাকায় রাজনীতিটা করছে। তো এখানে তো জয় পরাজয়ের ব্যাপার, এখানে বড় একজন নেতা কিন্তু তার হয়তো নির্বাচনী এলাকায় তার সংযোগটা নেই, ফলে সে এখানে জিতবে না। ফলে ওই কারণে কিছু প্রবীণ নেতা আছে, তারা
বয়সের কারণে বাদ পড়েছে। এইসবও কারণ হতে পারে, আবার দলের সিদ্ধান্তও হতে পারে। আনিস আলমগীর, আপনার কাছেও একটু একই প্রসঙ্গে জানতে চাই। আর সেই সাথে মাদারীপুর 1 আসনে কামাল জামানের প্রার্থিতা স্থগিত, আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। একটু জানতে চাই আপনার মন্তব্য যে এই বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা কিংবা আপনার মন্তব্য, আসলে এত দ্রুত প্রার্থী তালিকা ঘোষণা দেওয়াকে কিভাবে দেখছেন আপনি? আমি মনে করি যে প্রার্থী তালিকা দ্রুত দেওয়াতে এটা বিএনপি লাভবান হয়েছে, কারণ তাদের দীর্ঘ এত বছর ধরে কোনো নাই, মাঠে রাজনীতিতে তারা থাকলেও নির্বাচনমুখী রাজনীতি তাদের অনুপস্থিত বলতে হবে অনেক বছর ধরে। সেই জায়গায় কিংবা নির্বাচনে 18-তে যেটা অংশগ্রহণ করেছিল সেখানেও কোনো অ্যাক্টিভিটিস তারা দেখাতে পারেনি। তো জনগণের মানে দলীয় নেতাকর্মীদের যে আকাঙ্ক্ষা, সে বাস্তবায়নে তারা এগিয়ে এসেছে এবং দলের মধ্য থেকে সম্ভাব্য গুরুত্বপূর্ণ এবং জয়ী হয়ে আসবে সেরকম প্রার্থীকে তারা নির্বাচিত করেছে। এবং এই নির্বাচনের আগে তারা কিন্তু, আপনি খেয়াল করেছেন নিশ্চয়, যে চেয়ারম্যানের অফিসে তাদের ডেকেছিল এবং তাদের সঙ্গে মত বিনিময় করেছে। এক এক জায়গা থেকে 3জন 4জন করে ডেকেছে যারা সম্ভাব্য প্রার্থী ছিল, এবং তাদের কাছ থেকে এই প্রতিশ্রুতি আদায় করেছে যে তারা যাতে যাকে নমিনেশন দেওয়া হবে তার পক্ষে যাতে কাজ করে। তো সেই দিক থেকে আগে ভাগে ঘোষণা দেওয়ার ফলে যেটা হবে যে তাদের মধ্যে যে ডিফারেন্সেস গুলো আছে সেটা মিটমাট করারও একটা সুযোগ তৈরি হয়। কারণ যখনই প্রার্থী ঘোষণা করে দেয় তখনই ওই এলাকায় যে সমস্ত দলীয় নেতাকর্মী আছে তারা নানা স্রোতে থাকলেও তারা তখন বুঝে যায় যে এত স্রোতে থেকে আমার লাভ হবে না, আর যেহেতু এমপি সাহেব হবেন উনি, তার দিকে যাওয়া উচিত। সব স্রোত তখন একদিকে মিশে যায় এবং সেটা দলের জন্য ভালো হয়। এখানে কয়েকজন হেভিওয়েট প্রার্থীর কথা আপনি বলছিলেন যারা পায়নি, আমি দিবু ভাইয়ের সাথে একমত যে সব হেভিওয়েট যে সবসময় নির্বাচিত হয়ে আসবেন তা তো না। এখানে তো কয়েকটা কারণে দেওয়া হয়নি। সেটা হচ্ছে যে তারা একটা অ্যালায়েন্স করছে যে সমমনা রাজনৈতিক দলগুলোকে কিছু সিট ছাড়তে হবে, সেই ছাড়ার জন্যই অনেক সময় রেখে দিয়েছে। আরেকটা হচ্ছে যে খুবই প্রতিদ্বন্দ্বী 2-3 জন আছে, কাকে দেবে না কাকে দেবে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। আর কোনো একটা বিষয়, আরেকটা কোনো আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কে হবে তার উপর নির্ভর করছে। এখনই তাহলে ঘোষণা দিলে তাহলে স্ট্র্যাটেজিতে তারা হেরে যেতে পারে, সেই জন্য তারা রেখেছে। কিন্তু ওভারসিও যে সমস্ত প্রার্থীগুলো এবং যাদেরকে দিতেই হবে তাদেরকে ঘোষণা করেছে। 2-4 জায়গায় গন্ডগোল হয়েছে। আপনি এক জায়গায় বললেন মেহেরপুর বোধ মনে হয় না, মাদারীপুর, সে জয় বাংলা স্লোগান দিয়েছে। আমি জানি না জয় বাংলা স্লোগান দেওয়াতে কি এমন অসুবিধা হয়ে গেছে, সেটাকে উপলক্ষ করে যদি তাকে নমিনেশন থেকে বাদ দেওয়া হয় তাহলে আমি মনে করবো যে এটা খুব খারাপ কাজ হয়েছে। বিএনপি একটা ভালো কাজ করেছিল যে কিশোরগঞ্জ থেকে ফজলুর রহমান সাহেবকে নমিনেশন দিয়েছে, যাকে বহিষ্কার করেছিল। এটা যেমন পজিটিভ দিক, আবার এদিকে জয় বাংলা বলার কারণে কাউকে যদি বহিষ্কার করা হয় সেটা একটা খারাপ দিক। কিন্তু সোশ্যাল মিডিয়ায় শুধু এটা আসে নাই, আরো এসেছে যে বিগত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে তার সম্পর্ক, আর খুব অন্তরঙ্গ সম্পর্ক ছিল, সেটাকে টার্গেট করা হয়েছে। বিশেষ করে আমি কতটা সত্য আমি জানি না, বিশেষ করে সাবেক তথ্য প্রতিমন্ত্রী, মানে ওইসব বিষয়গুলো আসলে বিএনপি হয়তো বিবেচনায় নিয়েছে। আসলে সময় স্বল্পতার কারণে পুরো বিষয়টি জানা গেল না এই মুহূর্তে। নিশ্চয়ই অন্য কোনো সময় আমরা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করার সুযোগ পাবো। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।